আর দিনে 6 নবজাতকের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে। এসির গ্যাস লিকেজকে দুষছেন স্বজনরা। 11 দিন বাচ্চারা পর্যায়ক্রমে আস্তে আস্তে অসুস্থ শুরু হইলো, একজন আস্তে আস্তে মারা যাওয়া শুরু করলো। তদন্ত কমিটি গঠন। সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠিন ব্যবস্থা নেবে। সতর্কতার অভাব বলছেন বিশেষজ্ঞরা। পরীক্ষা করার বিষয়ে যে সেই গ্যাসের মাত্রা কি পরিমাণে ছিল। রাত পোহালে ঈদ, জাতীয় ঈদগাহ সহ দেশের বড় সব জামাতের প্রস্তুতি শেষ, থাকবে 6 স্তর নিরাপত্তা বলয়, বলছে ডিএমপি। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। শেষ দিনেও ঈদযাত্রায় বৃষ্টি ভোগান্তি। 300 টাকা ভাড়া, 700 টাকা কমে নেয় না হালুয়াঘাট। নিয়মিত ভাড়া 350 থেকে 400 টাকা। এটা হলে আমাদের জন্য সুন্দর হয়, সে জায়গায় 700 টাকা নিচ্ছে তারা। টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘ যানজট, ট্রেনের শিডিউল বিপর্যয়। লাইফের ফার্স্ট ট্রেনে যাইতেছি, তাও সাথে 6:45 ট্রেনে আসার কথা, 9টা বাজে যাচ্ছে, কোনো ট্রেনের কোনো খবর নেই। ঈদের আগের দিন রাজধানীর পশুর হাটে ক্রেতা সংকট, ছাড়তে হচ্ছে কম দামে, বলছেন বিক্রেতারা। চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। গরু আমরা আলহামদুলিল্লাহ কোরবানির জন্য আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, ক্রয় করেছি। যে দাম বলছে গরু বেচা যাবে না, লসে দাম বলছে। ভয়াবহ সব অপরাধের মূলেই মাদক। জিরো টলারেন্স ফাঁকা বুলি মাত্র, কেবল আইন নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ, বলছেন বিশেষজ্ঞরা। আরাফাত থেকে মুজদালিফায় রাত কাটিয়ে মিনায় লাখো মুসল্লি। পশু কোরবানিতে শেষ হল হজ, সৌদি সহ বিভিন্ন দেশে ঈদুল আজহা পালন। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যে কোলগুলোতে থাকার কথা ছিল নবজাতকের হাসি, সেখানে এখন শুধুই শোকের ভার। মাত্র কয়েকদিন বয়সী ছোট্ট শিশুদের নিয়ে প্রথম ঈদের আনন্দে কাটানোর স্বপ্ন পরিণত হয়েছে নির্বাক বিষাদে। একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ভারী হয়ে ওঠে রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিভাবে সুস্থ সন্তান হঠাৎ নিথর হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না বাবা মায়েরা। বয়সী ছোট্ট শিশুটির নামও রাখা হয়নি। নকশিকাথায় জড়িয়ে অতি আদরের পুতুলকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাড়িতে নিয়ে কিভাবে আনন্দ উদযাপন করবেন সেই স্বপ্নে বিভোর ছিলেন বাবা মা সহ স্বজনরা। কিন্তু সেই শিশুটি এখন নীরব, নিথর। কত কষ্ট নিয়ে শিশুটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই ভাবনায় হয়তো নিজের শোকটুকু প্রকাশ করতে পারছেন না বাবা মা। ওষুধ আনতে কয়, 20,000 টাকা জমা দিতে কয়। আচ্ছা, আমার মাদার ছেলে পাঠাইছি, বাবু যায় দেখে তো 20,000 টাকা জমা দিতে, ওষুধ আনতে বাবুরে যায় দেখে নাই, বাবু নাই। বাবার কোলে সন্তানের লাশ, ছোট্ট এই দেহটি যেন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। সন্তানের মৃত্যু যেন তার কাছে দুঃস্বপ্ন। খুব করে হয়তো চাইছেন প্রায় বছর জুড়ে যে শিশুর শরীরটা তার মায়ের শরীরে বেড়ে উঠতে দেখেছেন, সে যেন আবার হাসি ছড়াক। পরক্ষণে হয়তো তুলতুলে শরীরকে কিভাবে কবরে শুইয়ে দেবেন সেই কষ্ট বুকে চেপে বসছে। বেবি বমি করতেছে এবং একে একে সবাই করতেছে, সবাই মরে যাচ্ছে একজনের পর একজন। ওনারা কিন্তু আমাদেরকে বলে না মারা যাচ্ছে, যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। কারো সন্তান ছিল পরিবারের প্রথম সদস্য, কেউ আবার বহু প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই আনন্দ পরিণত হয় অসহ্য শোকে। এসব শিশুর মৃত্যুর জন্য দায় কার তা নির্ধারণে ময়নাতদন্তের প্রয়োজন থাকলেও প্রিয় সন্তানের ছোট দেহ কাটাছেঁড়া করতে দিতে রাজি হননি কোনো বাবা মা। স্বজনদের অভিযোগ, রাতের দিকে ওয়ার্ডের এয়ার কন্ডিশন বন্ধ থাকায় ও এসির গ্যাস লিকেজ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে নবজাতকরা। পরে তাদের অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কাউকে। এসি বন্ধ ছিল, দিকে দিয়ে অক্সিজেন পায় না, দিকে দিয়ে অবস্থা হয়েছে। সকালের থেকে আমরা বুঝতে পারছি যখন একজন মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আমরা বুঝতে পারছি কোনো নাচ ছিল না। এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়, সেটাই তাদের চাওয়া।
রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় রহস্যের জট বেঁধেছে। স্বজনরা বলছেন 11 শিশুর মৃত্যু হয়েছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন 6। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নিউজ 24 এর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। হাসপাতালের নথি, কর্তব্যরত নার্সের কথাই মিলেছে ভয়ানক তথ্য। ঠিক কি ঘটেছিল সেই ওয়ার্ডে, কেন এবং কতজন শিশুর মৃত্যু হয়েছে তাই জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। ক্যামেরায় ছিলেন সোহাগ হোসেন। ঈদের ঠিক আগে আনন্দের বদলে আদ্দিন হাসপাতালে শুধুই বুক ফাটা আর্তনাদ। এক ওয়ার্ডেই নিভে গেছে 11 নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ। গ্যাস ছিল, হ্যাঁ গ্যাস গন্ধ, এরকম গন্ধ কই না, আমি অসুস্থ হয়ে গেছি না। এরপরে দিয়ে একের পর এক পোলাপান বেগ গুনিকার কান্না করতেছে। এক বেটি 2টা জমাইকা বাচ্চা, ওই 2টা বেলে মারা গেছে, করতে পারতাম না। বাবা রে কেমনে মানে বুঝিতা ওয়ার্ডের যতটি বাচ্চা ছিল এক নিতেছে একটা বাঁচে না, আর সবটি বাচ্চা মারা গেছে। আমি এসে দেখি আমার বেবির অবস্থা খারাপ, দেখি যে 4-5 জন সবাই বমি করতেছে। মঙ্গলবার মধ্যরাতের পর শিশু ওয়ার্ডে ভর্তি থাকা শিশুরা হঠাৎ বমি ও কান্না শুরু করে। একে একে ঢলে পড়ে মৃত্যুর কোলে। স্বজনদের অভিযোগ, এসির লিক হওয়া গ্যাসই এর কারণ। গুমোট একটা রুম, বন্ধ রুম, গ্যাসের কারণে 11 জন বাচ্চা পর্যায়ক্রমে আস্তে আস্তে অসুস্থ শুরু হইলো, একজন আস্তে আস্তে মারা যাওয়া শুরু করলো। যেগুলো বাচ্চা ছিল প্রত্যেকজনই অসুস্থ হয়েছে। ওই ওয়ার্ডের সমস্ত বাচ্চা, এটা আমার বাচ্চা, আমার বেবি 2 দিন আগে 25 তারিখে হয়েছে। সকালবেলা থেকে ওনারা কি শুরু করছে জানেন? আমার একটু আসতে দেরি হয়েছে। ওনারা একজন করে ধরে একজন করে বুঝায় পাঠিয়ে দিতেছে। জানালাবিহীন বন্ধ এ ঘরেই রাখা হয়েছিল নবজাতকদের। হাসপাতালের নথি বলছে ওয়ার্ডে ভর্তি ছিল 11 নবজাতক। দায়িত্বরত নার্সও দেন একই তথ্য। ওই ওয়ার্ডে 11টা শিশু ছিল। শিশু ছিল কয়জন? শিশু 9 জন। 9 জনই মারা গেছে। তাদের বয়স কত ছিল? একটু দেখুন তো, নামগুলো যদি একটু বলতেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করছে মাত্র 6 জনের মৃত্যুর কথা। মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ বলতে পারছে না তারা। সেখানে 11 জন মা ছিল, শিশু ছিল 6 জন। নিউবর্ন, একদম হয়তো 1 দিন 2 দিন জন্ম হওয়া বাচ্চা, নিউবর্ন বেবি ছিল 6 জন। এদিকে ঘটনার পরপরই তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যের ডিজি জানান, গঠন হয়েছে তদন্ত কমিটি, রিপোর্ট দেয়া হবে 72 ঘন্টার মধ্যে। এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক, ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠিন ব্যবস্থা নেবে। পরিবারের নতুন অতিথিকে নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার বদলে তাদের কোলে নিথর দেহ, এই বিচারের দাবি এখন সবার মুখে মুখে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় এসির গ্যাস লিকেজের অভিযোগ উঠেছে। দুর্ঘটনাজনিত এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন সন্তানহারা স্বজনেরা। আর বিশেষজ্ঞরা বলছেন, নবজাতক ওয়ার্ডে আধুনিক এয়ার মনিটরিং ও সর্বোচ্চ সতর্কতার অভাবই এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ফুটফুটে নতুন প্রাণগুলো তাদের পরিবারের যে আনন্দ নিয়ে এসেছিল, নিমিষেই তা রূপ নেয় বিষাদে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সদ্যজাত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে একেবারেই কম, তাই তাদের জন্য নির্ধারিত ওয়ার্ডে দরকার সর্বোচ্চ সতর্কতা। শিশুদের আপৎকালীন সুরক্ষায় কোনো অবহেলা ছিল কিনা তা কঠোরভাবে খতিয়ে দেখার তাগিদ তাদের। কিন্তু নবজাতক শিশু 1 থেকে 2 দিন বয়স, তারা তো খুবই নাজুক অবস্থায় থাকেন, তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। কাজে সেক্ষেত্রে তো এয়ার কন্ডিশনের যদি বিষাক্ত গ্যাস জমে থাকে, দুর্ঘটনা ঘটতেই পারে, তাদের প্রাণ হরণের ঘটনা ঘটতেই পারে। সেই বিষয়টিও পরীক্ষা করার বিষয় যে সেই গ্যাসের মাত্রা কি পরিমাণে ছিল বা অন্য কোনো কারণ ছিল কিনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কক্ষের ভেতরের বাতাস মাপার কোনো আধুনিক ব্যবস্থা নেই হাসপাতালগুলোতে। প্রযুক্তিগত উদাসীনতা আর অপরিকল্পিত এসি ব্যবস্থা জীবন রক্ষার কেন্দ্রকে মৃত্যুফাদে পরিণত করছে। রিয়েল টাইম মনিটরিং, আপনি যখন হাসপাতালে আইসিইউতে ভর্তি হবেন, ওই আইসিইউ রুমের ভিতরে কিন্তু আপনার এয়ার কোয়ালিটি মনিটরিং, মানে আপনার স্ট্যান্ডার্ড হাসপাতালে থাকবে। তো যে কোনো পলিউশন থাকলে এটা ডিটেক্ট হবে।
তারা আরো জানান, বৈশ্বিক মানদণ্ডে নবজাতক ওয়ার্ডে প্রতি ঘন্টায় 6 থেকে 12 বার বাতাস ফিল্টারিং এর নিয়ম রয়েছে, যা এদেশে মানা হয় কিনা সেই নজরদারিতে বড় ঘাটতি রয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আগামীকাল সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত দেশবাসী। আর এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। থাকছে 6 স্তরের নিরাপত্তা বলয়। ঈদুল আজহা মুসলমানদের এই উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। নারীদের জন্য থাকছে নামাজের আলাদা ব্যবস্থা। 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। সকাল 8টায় বাইতুল মোকাররমে ঈদের জামাত শুরু হবে। এর আগে সকাল 7:30টায় সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ঈদ ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। বৈরী আবহাওয়ায় ঈদ জামাতের বিকল্প ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন। কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করারও প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন। কোন অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কাল দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠগুলো সাজানো হয়েছে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7টায় প্রথম এবং সকাল 8টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে আরও 8টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। তবে আবহাওয়া ভালো না থাকলে বৃষ্টি হলে জামাত হবে সকাল 8টায়। বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ সহ জেলার সব বড় মসজিদগুলো প্রস্তুত করা হয়েছে নির্বিঘ্নে জামাত আদায়ের জন্য। এছাড়াও দিনাজপুরের গড়ে শহীদে সকাল 8:30টায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। কাল পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছে ঘরমুখো মানুষ। ট্রেনের বগিতে গাদাগাদি করে আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে। তবে বরাবরের মতোই শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। তবে মহাখালী বাস টার্মিনালে মিলল বাড়তি ভাড়ার অভিযোগ, যার কোনো প্রতিকার নেই বলেও জানান যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে আবার হঠাৎ বৃষ্টিতে কাক ভেজা অবস্থা। এভাবে প্রিয়জনের কাছে ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে এমনই চিত্র। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে স্টেশনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। লাইফের ফার্স্ট ট্রেনে যাইতেছি, তাও ছাদে অনুভূতিটা মানে ভরপুর, বলে বোঝান যাইব না। খারাপ অবস্থা, এখন বন্ধ করার জন্য অনুরোধ করলাম, ওই দরজাটাও খোলা। হ্যাঁ, ঝুঁকি তো আর ফ্যামিলির জন্য যাইতে হবে। ট্রেনে গত দুদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম, তবে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়ে নীলসাগর এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের যাত্রীরা। শেষ দিনে স্টেশন পরিদর্শনে এসে রেলওয়ে মহাপরিচালক জানান নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছেন তারা। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে
আপনার ট্রেনগুলো একটু সতর্কতার সাথে চলাফেরা করেন। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে বাড়তি ভাড়া আদায়ের উৎসব। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ। পুলিশের কাছে অভিযোগেও মিলছে না কোনো প্রতিকার। 300 টাকা ভাড়া, 700 টাকা কমে নেয় না হালুয়াঘাট। তারা 700 টাকা নিচ্ছে, এটা একটা সিন্ডিকেট। নিয়মিত ভাড়া 350 থেকে 400 টাকা। ঈদ উপলক্ষে দুটা দিন তো এরপর তো আর নাই, 2 দিনে সবাই আমরা তো বোনাস পান, অগত তো বোনাস দরকার, আমাদের বোনাস দরকার। তা আমরা একটু হয়তো 1-200 বেশি, এত বেশি অসুবিধা না। আমরা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আমরা দেখছি, প্রত্যেকটা কাউন্টারে যাচ্ছি, কিছু কিছু কাউন্টার তাদের কাউন্টার বন্ধ করে আনঅফিসিয়ালি তারা দেখা যাচ্ছে যে বাইরে থেকে টিকিট বিক্রি করে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে। কিন্তু যেটাই এরকম কোনো অতিরিক্ত সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া আদায়ের কোনো চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যাত্রীদের সমস্ত টাকা, অতিরিক্ত যে টাকাটা সেটা ফেরত দেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক পথে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, ঈদযাত্রায় শেষ দিনের ভোগান্তির খবর জানাতে রাজধানীর টাঙ্গাইল ও সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান ও আরিফুল ইসলাম। শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে আতিকুর রহমানের কাছে। আতিকুর, আজ তো ঈদযাত্রার শেষ দিন, মহাসড়কে যানজটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? ভোগান্তি বেড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ রুবা। আসলে মহাসড়কের কিন্তু আজকে শেষ দিনে এই ঈদ যাত্রায় অনেকটাই কিন্তু ভোগান্তির মাথায় নিয়ে এই উত্তরাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু দীর্ঘ যানজটের মধ্যেও পড়তে হয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের যারা ঈদ করার জন্য যাচ্ছেন তারা কিন্তু আজকে গতকাল রাত থেকেই কিন্তু এরকম যানজটের মধ্যে তাদেরকে কিন্তু পড়তে হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই যমুনা সেতু থেকে আশিকপুর বাইপাস পর্যন্ত প্রায় 30 কিলোমিটার কিন্তু যানজট রয়েছে। তবে আসলে পুলিশ প্রশাসন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আসলে এই যে মহাসড়কের 2-1টি সড়ক দুর্ঘটনা এবং যমুনা সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কিন্তু এই যমুনা সেতু প্রায় 2 থেকে 3 ঘন্টা বন্ধ থাকে, তারপরেই কিন্তু এরকম এই যানজটের সৃষ্টি হয়। এই যে মহাসড়কের আসলে শেষ সময় যারা ঈদ ঘরবুকুর হচ্ছেন তাদের কিন্তু চরম ভোগান্তির মাথায় নিয়েই কিন্তু যেতে হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকেই এরকম এই যে মহাসড়কের যে ভোগান্তি সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই মহাসড়কের কিন্তু অনেকটাই যে স্বস্তি সেটা কিন্তু নেই বললেই চলে। তো আমার কাছে ছিল মহাসড়কের যানজট নিয়ে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সদরঘাটে, আরিফ, সেখান থেকে জানাবেন লঞ্চের সর্বশেষ অবস্থা। আরিফ। আতিকা, আপনাকে ধন্যবাদ। রাত পোহালেই হচ্ছে ঈদ, আর শেষ মুহূর্তে হচ্ছে সড়ক, রেল এবং হচ্ছে নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সদরঘাটেও আমরা দেখেছি যে যাত্রীদের বা ঘরমুখো মানুষের হচ্ছে উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর সকাল থেকে সদরঘাট থেকে 130টি রুটে, 30টি রুটে হচ্ছে 55টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আর আমরা দেখেছি যে প্রতিটি লঞ্চেই কিন্তু নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে কানাকানা পূর্ণ হয়ে কিন্তু সদরঘাট ছেড়েছে। একই সাথে এখানকার যে শৃঙ্খলা, আমরা যাত্রীদের কাছে জানতে চেয়েছিলাম যে কোনো ধরনের অসুবিধা বা ভাড়ার যে বাড়তি ভাড়া নেওয়ারও যে অভিযোগ, এই ধরনের কোনো কিছু ছিল কিনা। তবে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন যে এবারের গতবারের তুলনায় বা বিগত সময়ের তুলনায় হচ্ছে সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, এমনটা কিন্তু বলেছেন। একই সাথে হচ্ছে এখানকার যে বিএডব্লিউটিএ এবং হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নজরদারি করা হচ্ছে। আমরা দেখেছি যে মাইকিং করে হচ্ছে বিভিন্ন সতর্কতামূলক বার্তা দেওয়া হচ্ছে এবং হচ্ছে কোন লঞ্চটি পল্টনে এসে ভিড়েছে এবং হচ্ছে কোনটি ছেড়ে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু মাইকিং করে হচ্ছে যাত্রীদের জানানো হচ্ছে। একই সাথে আরও একটি বিষয় কিন্তু আমরা এবার দেখেছি, লক্ষ্য করেছি যে যাত্রী পারাপারের জন্য যে নৌকা, ছোট নৌকাগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে। এছাড়া আমরা দেখেছি যে গতবার বা এর আগের সময় লঞ্চ ছেড়ে যাওয়ার পরও কিন্তু ছোট নৌকা দিয়ে যাত্রীরা লঞ্চ ধরার চেষ্টা করেন বা লঞ্চে ওঠার চেষ্টা করেন, এই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাও ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু এবারের সদরঘাটে হচ্ছে ছোট যেই নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো কিন্তু একেবারে বন্ধ রাখা হয়েছে। একই সাথে বিএডব্লিউটি এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানের কারণে সবকিছু মিলে কিন্তু একটি শান্তিপূর্ণ পরিবেশ সদরঘাটে কিন্তু বিরাজ করছে। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সবশেষ। জান্নাতুল রোবা,
জি আরিফ, আপনাকে ধন্যবাদ। শেষ দিনে ঈদযাত্রার ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, শেষ সময়ে পশুর হাটে চলছে বেচা কেনা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর কালশী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর সানি। সানি, শেষ সময়ে হাটে পশুর দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু হাটে রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা একটু কম থাকাতে গরুর দাম কিন্তু এখন অনেকটাই বলা যায় যে কম, যেটি দাবি করছেন বিক্রেতারা। তারা যেটি বলছেন যে গরুর দাম এখন তারা অনেকটাই কম পাচ্ছেন এবং ক্রেতার সংখ্যাও কিন্তু এখন খুব বেশি নয়। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে অনেকেই ঢাকার বাইরে চলে গেছেন এবং গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছিলাম যে গরুগুলোর দাম 2 লাখের বেশি ছিল, সেটি কিন্তু আজকের হঠাৎ করেই 1,50,000-এর মতো নেমে গেছে। তো বিক্রেতারা বলছেন যে তাদের এক্ষেত্রে অনেকটাই লস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও তারা আশা করছেন যে রাতের দিকে যদি আরও ক্রেতার সংখ্যা বাড়ে, অনেকেই গরু রাতের দিকে কিনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা যে তাদের যে ন্যায্য দাম সেটি তারা পেতে পারেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, যে এখন যদি হাটের অবস্থা বলি, যে গরুর দাম কিন্তু যেটি বিক্রেতারা দাবি করছেন যে অনেকটাই এখন কম দামি কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং গরুর সরবরাহ কিন্তু অনেক রয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গরুর হাট থেকে সর্বশেষ তথ্য। জি সানি, আপনাকে ধন্যবাদ। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। ভয়ঙ্কর অনেক অপরাধের পেছনে মাদকাসক্তি একটি বড় কারণ। কথায় কথায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন দায়িত্বশীলরা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আর যে কারণে দেশ জুড়ে মাদক এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধির নাম। অপরাধ বিশ্লেষক ও মনোবিজ্ঞানীরা বলছেন, মাদক নিয়ন্ত্রণে কেবল আইনি পদক্ষেপ নিলে হবে না, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। বিস্তারিত দেখুন নাইম আলচিকোর প্রতিবেদনে। রাজধানীর পল্লবীতে স্কুল ছাত্রী রামিসার মর্মান্তিক মৃত্যু, সাভারে সম্রাটের নৃশংসতা, কয়েক বছর আগে সিরিয়াল কিলার রসুখার বিভীষিকা। সময় বদলেছে, কিন্তু অপরাধের ধরন বদলায়নি, বরং আরো ভয়ঙ্কর হয়েছে। কারণ অধিকাংশ আলোচিত অপরাধীর পেছনেই মিলছে এক অভিন্ন পরিচয়, মাদকাসক্ত। মাদকের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে তরুণরা। চেহারায় মানুষ হলেও আচরণে হয়ে উঠছে হিংস্র, ফলে বাড়ছে ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বখাটেপনা, এমনকি খুন ধর্ষণের মতো পৈশাচিক অপরাধও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে দেশে ঢুকেছে ইয়াবা ও আইসের বড় বড় চালান। এখন পাড়া মহল্লার দোকানেও মিলছে ইয়াবা। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মাদকের বেচাকেনা, অর্ডার দিলেই মিলছে হোম ডেলিভারি। তাই মাদক বেচাকেনার বেশ কিছু স্পটকে রেড জোন ডিক্লেয়ার করে এসব নিয়ন্ত্রণের পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। আমরা অভিযান করে আসি, আবার ওখানে মাদক বেচাকেনা শুরু হয়ে যায় অভিযানের পর পরে। এই জন্য আমরা ওটাকে অঞ্চল ঘোষণা করে সার্বক্ষণিকভাবে কোনো একটা অবস্থান করা যায় কিনা। দিন দিন ইয়াবা, আইস, এলএসডি, এমডিএম, কিটামিন, কুশ আর জম্বি ড্রাগে আসক্তি বাড়ছে বিভিন্ন বয়সীদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির সঙ্গে বাড়ছে সহিংসতা ও বিকৃত মানসিকতা। সম্প্রতি বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ, নারায়ণগঞ্জে কুপিয়ে হত্যা, খুলনায় গুলি করে খুনের ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে মিলেছে মাদক সেবনের তথ্য। যার ভেতর অপরাধ প্রবণতা খানিকটা রয়েছে, তিনি যদি মাদক গ্রহণ করেন তখন তার অপরাধের মাত্রা, গভীরতা, তীব্রতা এবং নৃশংসতা অনেকখানি বেড়ে যাবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সব সরকারের আমলেই মাদক বিরোধী কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক ছত্রছায়ায় আর দুর্নীতিগ্রস্ত একটি চক্রের কারণে থামছে না মাদক কারবার। প্রত্যেকটা বছর প্রায় 50 থেকে 60,000 কোটি টাকার এখানে মাদকের বিজনেস হয়। প্রায় আপনার 70 থেকে 80 লক্ষ লোক এখন বর্তমান মাদক এখানে তারা মাদক নিচ্ছে। এক সময় ঢাকা শুধু আন্তর্জাতিক মাদক পাচারের রুট ছিল, এখন দেশেই তৈরি হয়েছে ভয়ঙ্কর বাজার। উচ্চবিত্ত পরিবারের সন্তান থেকে শুরু করে শিক্ষার্থী, এমনকি শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের বিরুদ্ধে উঠছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, পারিবারিক বন্ধন, সামাজিক সচেতনতা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদকের এই সর্বগ্রাসী থাবা থামানো সম্ভব নয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দূরে মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের প্রধান আনুষ্ঠানিকতা। ত্যাগ, তাকওয়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে
10 জিলহজে মিনায় হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করেন লাখো হাজি। আর এদিকে সৌদি আরবের সাথে মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়া আফ্রিকার কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। মিনার আকাশে ভেসে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাদা ইহরামে আবৃত আল্লাহর মেহমানরা ধাপে ধাপে সম্পন্ন করেন হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। সূর্য ওঠার পর থেকেই জামারাতে শুরু হয় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মৃতি আর শয়তানের প্ররোচনার বিরুদ্ধে ঈমানের দৃঢ়তার প্রতীক এই পাথর নিক্ষেপ। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি ও মাথা মুন্ডনের মধ্য দিয়ে হাজিরা সম্পন্ন করেন হজের মূল কার্যক্রম। ইহরামে বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে অনেকে রওনা হন পবিত্র কাবা শরীফে তাওয়াফ ও সাই পালনের উদ্দেশ্যে। তাশরিকের দিনগুলোতেও হাজিরা আবার মিনায় ফিরে 3 জামারাতে পাথর নিক্ষেপ করবেন। সব শেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে এবারে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে মুসলিমদের এই ধর্মীয় উৎসব। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।